একসময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল, যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল, তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম। তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে। একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল, এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না, তারা তাকে লিটল রেড রাইডিং হুড বলতে শুরু করে। একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন। তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল, এটি তার ভালো কাজ করবে। তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন, না হলে সে পড়ে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না। এবং যখন সে তার দাদির কাছে আসে, যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না, লিটল রেড রাইডিং হুড মান্য করেছেন, উপহারগুলি নিয়েছেন এবং যাত্রা শুরু করলেন। এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন, এবং লিটল রেড রাইডিং হুড বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল। মেয়েটি অবশ্য জানত না যে এটি কি ধরনের ভয়ঙ্কর জন্তুটি, এবং সে তার থেকে কম ভয় পায় না। তিনি বিনয়ের সাথে সালাম করলেন। নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল, তাই লিটল রেড রাইডিং হুড নেকড়েকে জানিয়েছিল যে সে তার প্রিয় নানির কাছে উপহার নিয়ে আসছে। এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন, তখন নেকড়ে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয়, একটি সুন্দর মেয়েও খেতে পারেন। এবং তারপরে নেকড়ে ছোট্ট রেড রাইডিং হুডকে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবল। লিটল রেড রাইডিং হুড অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে, কারণ এটি তাকেও খুশি করবে। হ্যাঁ, এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে, একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা। অন্যজন যেমন তাকে ইশারা দেয়, এটি আর ভালো এবং সে তার পরে চলবে, এবং তাই এটি বনের গভীরতায় আরো এবং আরো এগিয়ে গেছে। আর নেকড়ে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করল। দাদি জিজ্ঞাসা করলেন কে আছে, এবং নেকড়ে একটি পাতলা কণ্ঠে উত্তর দিল যে এটি লিটল রেড রাইডিং হুড, যিনি পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন। বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং ল্যাচ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন। নেকড়ে টিকো টিকো, দরজা খোলা গেল, আর দৌড়ে গেল তার দাদির কুঁড়ে ঘরে। আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম। তারপরে তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন। এদিকে লিটল রেড রাইডিং হুড দৌড়ে এসে ফুলের পিছনে ছুটল, এবং যখন সে তার সাধ্যমতো অনেকগুলি পেয়েছিল, তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল। তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল, এবং যখন সে ঘরে উঠল তখন সে তার দাদির কাছে ডাকল, কোনো উত্তর ছিল না। নাতনি বিছানায় উঠে এসে দেখল দাদি শুয়ে আছেন, এবং তার ক্যাপটি তার নাকের উপর টানলেন, এবং এটি খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। লিটল রেড রাইডিং হুড বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন, এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে, আরো ভালো শুনতে। তারপরে লিটল রেড রাইডিং হুড দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন। আপনাকে আরো ভালোভাবে দেখতে, নেকড়ে উত্তর দিন। আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ। এবং যখন লিটল রেড রাইডিং হুড নেকড়ের মুখটি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদির কেন এত নোংরা বড় মুখ আছে, নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর্তনাদ করে, তাই আমি আপনাকে খেতে পারি। এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন। এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকড়ে আবার বিছানায় গেল, ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করলো। এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। শামুক শুনছিল এবং ভাবছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল। সে ঘরে উঠল, বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে, এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন। তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে। সে
কারণেই সে গুলি করল না, বরং তার নেকড়ে মুখটি প্রশস্তভাবে খুলল এবং সেখানে একটি লাল ক্যাপ ঝলকানো দেখল। একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন। শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকমভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল। তারা আনন্দিত হয়েছিল, আলিঙ্গন করতে শুরু করলো এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো। তারা চতুর নেকড়ে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর বয়ে নিয়ে এলো, নেকড়েদের মুখ এবং পেটের মধ্যে এটি স্টাফ করে এবং তাকে উঠোনে নিয়ে গেল। নেকড়ে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারীটিকে দেখতে পেল এবং পালাতে চলেছিল, কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল। এই তিনটিই আনন্দিত যখন নেকড়ে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়েছিল। তারা আর তাকে আর দেখেনি। এইভাবে তারা চতুর নেকড়ে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটল রেড রাইডিং হুড সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না। অনেক দিন আগে একটি প্রত্যন্ত গ্রামে ক্যারেন তার মায়ের সাথে থাকত। গ্রীষ্মে তাকে খালি পায়ে হাঁটতে হয়েছিল এবং শীতে রুক্ষ কাঠের জুতা ছিল যা তার পায়ে খুব ঘষা দেয়। এবং তারপরে একদিন বৃদ্ধা জুতোওয়ালা লাল কাপড়ের স্ক্র্যাপ থেকে ক্যারেন জুতা সেলাই করল। যেদিন ক্যারেনের মা স্বর্গে গিয়েছিলেন ঠিক সেদিনই তিনি মেয়েটিকে একটি উপহার এনেছিলেন এবং দরিদ্র মেয়েটির শেষকৃত্যের জন্য নতুন জুতো পরানো ছাড়া উপায় ছিল না। যদিও লাল জুতো শোকের জন্য মোটেই উপযুক্ত ছিল না, ক্যারেনের অন্য কোনো ছিল না। এই সময় একটি বড় পুরনো গাড়ি গ্রামটি দিয়ে যাচ্ছিল এবং এতে একজন গুরুত্বপূর্ণ মহিলা ছিলেন। সে মেয়েটিকে দেখে তার জন্য দুঃখ পেয়েছিল এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বহু বছর ধরে ক্যারেন কোনো মহিলার সাথেই ছিলেন এবং কখনো তার প্রিয় লাল জুতা খুলে ফেলেন না, কিন্তু মেয়েটি লক্ষণীয়ভাবে বেড়ে উঠেছে এবং সময় এসেছে তার নতুন জুতো কেনার। তো মহিলা ক্যারেনকে দোকানে নিয়ে গেলেন। ভদ্রমহিলা ইতিমধ্যে বুড়ো হয়েছিলেন এবং তাই সঠিক জুতাটি দেখতে পেলেন না। তারপরে তিনি ক্যারেনকে গির্জার পড়তে সবচেয়ে বিনয়ী কালো জুতা চয়ন করতে বলেছিলেন। তবে দোকানের জানালায় ছিল উজ্জ্বল লাল জুতো। জুতোওয়ালা একসময় ক্যারেনের জন্য তৈরির মতো ছিল এবং তাই মেয়েটি মহিলাটিকে জানিয়েছিল যে সে সবচেয়ে সহজ জুতা বেছে নিয়েছে এবং উপপত্নী আনন্দের সাথে তাদের জন্য অর্থ প্রদান করেছিল। রবিবার এসেছিল এবং বৃদ্ধা ক্যারেনকে গির্জার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। উপপত্নীতা মেয়েটিকে বিনয়ী ও সংযত পোশাক পরতে বললেন, কিন্তু ক্যারেন নতুন জুতো পরার জন্য এতটাই চেয়েছিলেন যে তিনি প্রতিরোধ করতে পারেন না এবং লাল জুতাতে গির্জায় যান। এবং সেবার সমস্ত লোক এখন এবং তারপরে ক্যারেনের পায়ের দিকে তাকিয়ে আছে। রাতের খাবারের পরে মহিলাটি লোকদের কাছ থেকে জানতে পেরেছিল যে ক্যারেন লাল জুতা পরে এসেছিল। ভদ্রমহিলা লজ্জায় দাঁড়াতে পারেননি এবং তাড়াতাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু একজন প্রবীণ সৈনিক গির্জার গেটে তাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি ভদ্রমহোদয়ের প্রতি গভীরভাবে মাথা নত করলেন, লাল জুতোটি দেখলেন এবং তাদের আগে কখনো প্রশংসিত হতে শুরু করলেন। ক্যারেন আনন্দে নাচলেন এবং তারপরে তার পা নিজেরাই নাচতে শুরু করলো, যেন জুতাগুলিতে একরকম জাদু শক্তি থাকে। মেয়েটি ভয় পেয়েছিল, সে তার জুতা ফেলে দিতে চেয়েছিল, তবে তারা শক্ত ছিল। জুতো দৃঢ় ফার্ম ভাবে তার পায়ে সংযুক্ত ছিল এবং ক্যারেনকে নাচতে হয়েছিল। তিনি রাতে এবং দিনে উভয় সময়ে বৃষ্টি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাঠ এবং ঘাড়ে জুড়ে নাচতেন। এবং তারপরে এক রাতে মেয়েটি নিজেকে বনের কিনারে পেয়ে গেল। চারদিকে অন্ধকার ও ভীতি ছিল। হঠাৎ একটি সাদা আলো ক্যারেনকে অন্ধ করে দিয়েছে। এটি একটি দীর্ঘ সাদা পোশাকের মধ্যে একটি দেবদূত ছিল। তার কাঁধের পিছনে ছিল বড় ডানা যা খুব মাটিতে নেমেছিল। তিনি মেয়েটির দিকে কড়া নজর দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার প্রতারণা, অহংকার ও অবাধ্যতার জন্য সে চিরকাল নাচবে যতক্ষণ না সে মায়ের মতো দূরে সরে যায়। ক্যারেনের কোনো কথা বলার সময় হওয়ার আগে জুতো তাকে ধরেছিল এবং তার দিকে এগিয়ে যায়। দীর্ঘদিন ধরে মেয়েটির জুতোটি পাথরগুলির উপরে ঝোপ এবং কাটা ঝোপের মধ্য দিয়ে পড়া ছিল। ধারালো কাটা ক্যারেনের পায়ে খনন করে এবং তাদের রক্তাক্ত করে আছড়ে পড়ে। এবং তারপরে তিনি ফরেস্টারের ছোট নির্জন বাড়িতে নাচলেন।
মেয়েটি বারান্দায় বসে কাঁদতে কাঁদল। তিনি তার অবাধ্যতার জন্য অনুশোচনা করতে পেরেছিলেন এবং বেশিরভাগই মহিলাটির কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন। ফরেস্টার মেয়েটির কান্নার কথা শুনে তিনি তার প্রতি মমতা করলেন এবং সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তারপরে সে রূপোর কাঁচি নিয়ে লাল জুতো কেটে ফেলল। কারেন আবার পায়ে নিয়ন্ত্রণ করতে পেরে আনন্দিত হয়েছিল। এখন তার চেয়েও বেশি কিছু, সে বাড়ি যেতে চেয়েছিল। মেয়েটি ফরেস্টারকে ধন্যবাদ জানায় এবং তিনি তাকে তার মেয়ের পুরানো কাঠের জুতা উপহার দিয়েছিলেন। চপ্পল রেখে ক্যারেন আবার তার উদ্ধারককে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে গেল। তাই তিনি তার বাড়ির প্রান্তরেখা না দেখে দিনরাত অরণ্যগুলিতে প্রবেশ করে মাঠগুলির মধ্যে দৌড়ে গিয়েছিলেন। তারপরে মেয়েটি তার শেষ শক্তিটি সংগ্রহ করে রুশেড উঠল। রুশেড তিনি দৌড়ে সেই ড্রয়িং রুমে গেলেন। সেখানে বসেছিলেন এক দুঃখিত মহিলা। তিনি পুরো সপ্তাহে তার নাম করা কন্যাকে শোক করছিলেন। কারেনকে দেখে উপপত্নী আনন্দে ভরে উঠল। মেয়েটি নিজেকে তার ভেজা নার্সের অস্ত্রের মধ্যে ফেলে দেয় এবং তার অবাধ্যতার জন্য ক্ষমা চাইতে শুরু করে। অবশ্যই উপপত্নী কারেনকে ক্ষমা করে দিয়েছিল এবং মেয়েটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আর কাউকে প্রতারণা করবে না।